বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা যারা অনলাইনে গণিত শিখতে বসেছি, আমার পক্ষ থেকে প্রত্যেকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা দেখতে দেখতে একদম কণিকের শেষের দিকে চলে এসেছি। আমি লেকচার আজকে নয়, যে লেকচারটা আমি বলতে পারি লেকচার 8-এর বিপরীত, অর্থাৎ আমরা যে কণিক পড়াচ্ছি উপবৃত্ত অধিবৃত্তের যে লেকচার আমরা চলমান, উপবৃত্ত অধিবৃত্ত আমি একসাথে পড়াচ্ছি। উপবৃত্ত অধিবৃত্তের ক্ষেত্রে আমি যে লেকচারটা আমি অর্থাৎ লেকচার 8 যে লেকচারটা নিয়েছি তার বিপরীত অঙ্ক নিয়ে আজকে লেকচার 9। অর্থাৎ আমরা লেকচার 8-এ এমন কিছু অঙ্ক নিয়েছিলাম, সমীকরণ দেওয়া ছিল উপবৃত্ত অধিবৃত্তের ক্ষেত্রে বিভিন্ন যে তত্ত্বসূত্র আছে তা ব্যবহার করে আমরা বিভিন্ন মান বের করেছি। আজকে উল্টা করব, অর্থাৎ লেকচার 8-এর বিপরীত হলো লেকচার 9। অর্থাৎ আগে যদি আমি 10টা অঙ্ক করি, 10টা অঙ্ককে উল্টানো যায়। যেমন আগের ইকুয়েশন দেওয়া ছিল, আমরা বিভিন্ন মান বের করছি, এখন বিভিন্ন মান দেওয়া থাকবে, ইকুয়েশন বের করব। তাহলে আমার আলোচনাটা হলো গত লেকচারের একদম সম্পূর্ণ বিপরীত। আমি একটা প্রশ্ন এখানে দেখাচ্ছি। উপবৃত্তের এক্স অক্ষ বৃহৎ অক্ষ, ওয়াই অক্ষ ক্ষুদ্র অক্ষ ধরে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা 1/3 এবং উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য 8। তাহলে এই প্রশ্নে আমি দুইটা তথ্য দিয়েছি। উপবৃত্ত বের করতে হবে উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য উল্লেখ আছে, আমাকে উপবৃত্ত বের করতে হবে। এখানে প্রশ্নের শুরুতেই আমি স্পষ্ট করে দিয়েছি যে এক্স অক্ষ বৃহৎ অক্ষ, যেহেতু স্পষ্ট করে দেওয়া হয়েছে এক্স অক্ষ বৃহৎ অক্ষ, তাহলে আমি বুঝেই ফেলছি আমার উপবৃত্তের কোন উপবৃত্ত হওয়া উচিত। এক্স অক্ষ বৃহৎ অক্ষ, ওয়াই অক্ষ ক্ষুদ্র অক্ষ হওয়ার কারণে আমি শুরুতেই লিখব ধরি উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1, যেখানে এ গ্রেটার দেন বি। কারণ প্রশ্নের শুরুতেই আমি বলে দিয়েছি এক্স অক্ষ বৃহৎ অক্ষ, ওয়াই অক্ষ ক্ষুদ্র অক্ষ ধরে উপবৃত্ত বের করো। তাহলে শুরুতে যে কথা আছে ওই কথা থেকে আমি বুঝেই বলছি আমি উপবৃত্ত এটা চেয়েছি। এই উপবৃত্তের সমীকরণে এ এবং বির মানটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। কি দেওয়া আছে? উৎকেন্দ্রিকতা দেওয়া আছে উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু 1/3 এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 8। তবে আমি যে দুইটা তথ্য দেওয়া আছে এই দুইটা তথ্য দেওয়া আছে ঠিক ওই দুইটা সূত্র আমি নিই। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র, যেহেতু 8 দেওয়া আছে তাহলে সুতরাং আমরা লিখতে পারি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র হলো যে বড় সে নিচে, অর্থাৎ এ নিচে, আর 2b স্কয়ার হলো উপরে। এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র হলো এত ইকুয়াল টু হলো 8। তো আমি এখান থেকে সরল করে পাচ্ছি বি স্কয়ার ইকুয়াল টু 4a। এই যে 2-এর সাথে 8 কাটলে 4 হয়, 4a। এটা একটা সমীকরণ নাম্বার দিয়ে রেখে দিই, ধরো 2 নাম্বার দিলাম। আবার ইর মান যেহেতু দেওয়া আছে উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু রুট আবার 1 মাইনাস যে বড় সে নিচে, সেই হিসাবে এ স্কয়ার বাই উপরে বি স্কয়ার, বর্গ করে দিলে ই স্কয়ার, 1 মাইনাস বি স্কয়ার নিচে হলে এ স্কয়ার। এর মানটা আবার বসাই দেবো 1/3 অর্থাৎ 1/9 ইকুয়াল টু 1 মাইনাস, যেহেতু আমি বি স্কয়ার ইকুয়াল টু পেয়েছি 4a, ওই 4aটাও বসাই দিলাম এ স্কয়ার। তারপর উদ্দেশ্য হলো এর মান বের করা। এখানে আমি সরল করলে দেখতেছি 4/a, অর্থাৎ এটা কাটাকাটি করে পক্ষান্তর করলাম ইকুয়াল টু 1 মাইনাস 1/9। তাহলে আসলো 4/a ইকুয়াল টু 9 থেকে 1 গেলে 8/9। তাহলে আমি এবার এখান থেকে এর মান পাবো, এটা কাটলে এটা 2 হয়ে যায়, তাহলে এর মান পাবো 9/2। এর মান যেহেতু এসেছে এর মানটা আবার এখানে বসাই দিব, 2-এ বসাই দিব। তাহলে 2-এ যদি আমি এর মান বসাই দিই তাহলে আমি পেয়ে যাব 2-এ যখন বসাই দিব 2-এর মধ্যে বসাই দিব বি স্কয়ার ইকুয়াল টু 4 × 9/2। তাহলে 2 দিয়ে কাটলে হয় 2, তাহলে 9 × 2 = 18।
আমার উদ্দেশ্য হলো এ এবং বি এর মান বের করা। এর মানও এসেছে, বি এর মানও এসেছে। এবার এ এবং বি এর মান আমি বসাবো কোথায়? ওই যে সমীকরণ যেটা আমি শুরুতে ধরছি ওখানে বসাই দিব। তাহলে আমি যদি এই মানগুলো একে বসিয়ে দিই তা আমার সমীকরণ হবে এস স্কোয়ার বাই এ স্কোয়ার, অর্থাৎ 9 নং 81, 4 উপরে চলে যাবে, আর বি স্কোয়ার হলো ওয়াই স্কোয়ার বাই 18 ইকুয়াল টু 1। এবার হরমুক্ত করেও তুমি রেজাল্ট লিখতে পারো, তুমি এইভাবে রেজাল্ট রেখে দিতে পারো। এখানে আমি কিছু সতর্ক থাকবো পরীক্ষার সময়। অনেক সময় প্রশ্নের মধ্যে আমি যেমন শুরুতেই লিখছি এক্স অক্ষ, বৃহৎ অক্ষ, ওয়াই অক্ষ, ক্ষুদ্র অক্ষ, এটা থাকে না। শুধু লেখা থাকে একটি উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয়, অর্থাৎ নির্দিষ্ট করে বলা হয়নি, শুধু বলা হলো উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয়। এক্স অক্ষ, বৃহৎ অক্ষ, ওয়াই অক্ষ, ক্ষুদ্র অক্ষ নির্দিষ্ট করে বলা হয়নি। এই অবস্থায় আমরা কি করব? যদি প্রশ্নটা এটাই হয় উৎকেন্দ্রিকতা উপকেন্দ্রিক, তাহলে আমি উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য দেখে আমি বুঝবো না এটা উপবৃত্তের কোন সূত্র মিন করে। এই ধরনের স্পষ্ট প্রশ্নের ক্ষেত্রে আমরা সব সময় উপবৃত্তের প্রথম সূত্র দিয়ে অঙ্ক করে ফেলবো, আমরা নাম্বার পেয়ে যাব। আর কেউ যদি যুক্তির খাতিরে বলে না আমি দুইটাই করব, আমি প্রথমটা করব দ্বিতীয়টা করব, তাহলে আরও উত্তম। কারণ আমি যেহেতু এক্স অক্ষ, বৃহৎ অক্ষ, ওয়াই অক্ষ, ক্ষুদ্র অক্ষ নির্দিষ্ট করে দিই নেই, সেক্ষেত্রে আমাকে এটা সতর্ক থাকতে হবে। তবে সেক্ষেত্রে আমরা পাঠ্য বই এই ধরনের অঙ্কগুলো আমরা প্রথম সূত্র দিয়ে অঙ্কটা করেছে। আর কেউ যদি বলেন আমি দ্বিতীয় সূত্র দিয়ে করব, তাহলে তারটাও অঙ্ক হবে। এখানে যে অঙ্কটা আমি আলোচনা করলাম, আমি যদি একটু পরিবর্তন করি, যে উপবৃত্তের এক্স অক্ষ বৃহৎ অক্ষ না বলে এই ওয়াই অক্ষ বৃহৎ অক্ষ আর এক্স অক্ষ ক্ষুদ্র অক্ষ, আমি একটা সামান্য পরিবর্তন ঘটাইলাম, ধরো আরেকটা অঙ্ক হয়ে গেল। এখন সেই ক্ষেত্রে আমার পুরো প্রশ্নটা পরিবর্তন ঘটে যাবে। শুরুতে এখানে আমাকে লিখতে হবে বি গ্রেটার দেন এ, কারণ আমি এবার উল্টেই দিচ্ছি ওয়াই অক্ষ বৃহৎ অক্ষ, তাহলে বি গ্রেটার দেন এ। সেই ক্ষেত্রে আমার এখানে সূত্রটা উল্টেই যাবে, এখানে উপরে হবে এ স্কয়ার, নিচে হবে বি, যে বড় সে নিচে, সেই অনুযায়ী আমার পুরো অঙ্কের মধ্যে পরিবর্তন ঘটবে। ই সূত্র পরিবর্তন ঘটে যাবে, এখানে নিচে আসবে বি স্কয়ার, উপর আসবে এ স্কয়ার, সেই অনুযায়ী এখানেও পরিবর্তন ঘটবে। রেজাল্ট এ এবং বির মান বিপরীতটা আসবে, আগে যেটা আসছে তার উল্টাটা আসবে। তাই অতি সতর্ক থাকতে হবে এই অঙ্কগুলোর ব্যাপারে। আমি আজকের আলোচনা এর বাইরে তো যাব না, হাজার হাজার অঙ্ক তৈরি করা যাবে। আমি কিন্তু আলোচনা করব বড় যে 4টা অঙ্ক আজকের ভিডিওতে, এর বাইরে আমি যাব না। তোমাদের উচিত হবে এই শত শত অঙ্ক থেকে, হাজার হাজার অঙ্ক থেকে হাতে গোনা কিছু অঙ্ক করা, তোমার সূত্রের উপরে জোর দেওয়া, নিয়মটাকে বোঝা। তাহলে আজকের আলোচনা কোন নিয়মটাকে আমি প্রাধান্য দিচ্ছি? সমীকরণে বের করার জন্য কিছু তথ্য দেওয়া থাকবে, উপবৃত্ত অধিবৃত্ত সমীকরণ বের করার জন্য কিছু তথ্য দেওয়া থাকবে, ও তথ্য ব্যবহার করে আমি উপবৃত্ত অধিবৃত্ত বের করব। তবে আজকের আলোচনাটা আমি প্রমাণ সমীকরণের উপরে থাকতেছি, প্রমাণ সমীকরণের বাইরে কিন্তু আমি যাব না। অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক আমি প্রমাণ সমীকরণের উপরে করব। ঠিক আছে, আমি এরপরে দ্বিতীয় অঙ্কে যাচ্ছি, দেখি এই দ্বিতীয় অঙ্কে কি আছে। আমি এখন যে প্রশ্নটা দেখো, এই প্রশ্নের মধ্যে লেখা আছে একটি উপবৃত্ত এত রেখাকে এক্স অক্ষের উপর এবং এত রেখাকে ওয়াই অক্ষের উপর ছেদ করে। তাহলে উপবৃত্তের যে বক্ররেখাটা এই সরলরেখাকে ছেদ করে এক্স অক্ষের উপর, আর এই সরলরেখাকে ছেদ করে ওয়াই অক্ষের উপর। বলছে সমীকরণটি নির্ণয় করো। উল্লেখ্য উপবৃত্তের অক্ষদ্বয় এক্স অক্ষ ওয়াই অক্ষ, অর্থাৎ উপবৃত্তের অক্ষদ্বয় এক্স অক্ষ ওয়াই অক্ষ উল্লেখ করা আছে। এই যে লাস্টের যে লেখাটা, এটাও অনেক সময় প্রশ্নের মধ্যে থাকে না। যদি এটা না থাকে আমি অঙ্কটা করতে পারবো না, কারণ আমার আদর্শ সমীকরণগুলো সবগুলোই হলো অক্ষরেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। যদিও আমরা অক্ষরেখা এক্স অক্ষ ওয়াই অক্ষের বাইরেও আমরা একটা দুটো অঙ্ক করব। তাহলে এই প্রশ্নটাতে আমি শুরুতেই যখন কাজ করতে যাব, উপবৃত্তের সমীকরণ তো আদর্শ সমীকরণ তো দুইটা, আমি কোনটা দিয়ে করব, এখানে একটা আমার শিক্ষণীয় ব্যাপার আছে। আর আরেকটা হলো এখানে দুইটা বিন্দু আছে, এই বিন্দু দিয়ে আমরা কি করব। আসো যে দুইটা বিন্দু আছে দুইটা বিন্দু আগে চিহ্নিত করি। আমি শুরুতেই লিখে নিব, যেহেতু উপবৃত্তটি x/9 y/4 = 1 রেখাকে এক্স অক্ষের উপর ছেদ করে। এক্স অক্ষের উপর কত বিন্দুতে?
এক্স অক্ষর উপর এত বিন্দুতে সেট করে, এত বিন্দুতে সেট করে। আমি এখানে লেখাটা একটু খালি রাখলাম। আপনার ইচ্ছায় এক্স অক্ষকে সেট করে এটা একটা দ্বিঘাত কী বলে দ্বিছেদক সরলরেখা, দ্বিছেদক সরলরেখা, যেটা আমরা সরলরেখার মধ্যে পড়িয়েছিলাম। দ্বিছেদক সরলরেখা, এই যে এক্সের নিচে যে 9, এইটা হলো এক্স অক্ষের ছেদবিন্দুর ভুজ, আর ওয়াই অক্ষের ক্ষেত্রে যে 4, ওয়াই অক্ষের ছেদবিন্দুর কুঠি। তাহলে এক্স অক্ষের ছেদবিন্দুর ভুজ হলো 9, এক্স অক্ষের উপর যেহেতু এটা 0, তাহলে আমি এই 9 0 বিন্দুটা এখান থেকে বের করছি, যা আমরা সরলরেখার ধারণা থেকে পেয়েছি। এখন তুমি সরলরেখার ধারণা তোমার কাছে জানা নেই, তাহলে তুমি এই লেখাটা বুঝবে না। আমি কী করলাম, আবার বলছি প্রশ্নে বলছি উপবৃত্তটি এই সরলরেখাকে এক্স অক্ষের উপর ছেদ করে। তাহলে এক্স অক্ষের উপর ছেদ করে মানে কি, 9 0 বিন্দুতে ছেদ করে। ঠিক অনুরূপভাবে আরেকটা রেখা আছে, আবার উপবৃত্তটি x/2 y/3 = 1 রেখাকে ওয়াই অক্ষের উপর সেট করে, ওয়াই অক্ষের উপর সেট করে। কত বিন্দুতে সেট করে? এত বিন্দুতে সেট করে। আমি এখানেও একইভাবে, যেহেতু বলছে ওয়াই অক্ষ, তাই বিন্দুটা হবে এই যে ওয়াই নিচে যে 3, এইটা হবে 3 আর ভুজটা হবে 0। ওয়াই অক্ষের উপর সবসময় ভুজ শূন্য, আর কুটিটা হলো এখানে ওয়াই নিচে যে 3, এই 3। এটা হলো কোত্থেকে ব্যবহার করেছি, দ্বিছেদক সরলরেখা থেকে ব্যবহার করছি। এখন প্রশ্ন শুরুতেই উপবৃত্তের সমীকরণ বের করে বলছে। এখন উপবৃত্তের সমীকরণ আমি লিখব। ধরি উপবৃত্তের সমীকরণ s²/a² y²/b² = 1। এখানে এ বড় না বি বড় এটা লেখার কোনো সুযোগ নাই। এ বড় না বি বড় লেখার সুযোগ নেই, কারণ যে দুইটা তথ্য দেওয়া আছে এই তথ্য থেকে এ বড় না বি বড় বোঝার কোনো সুযোগ নেই, আর আমার দরকারও নেই, কারণ আমার কোনো সূত্র এখানে লাগবে না। জাস্ট উপবৃত্তের মধ্যে আমি দুইটা বিন্দু বসাই দিব, দুইবার এ এবং বি মান চলে আসবে। যেহেতু প্রশ্ন অনুযায়ী উপবৃত্তটি একবার 9 0 দিয়ে সেট করে, আবার 0 3-তে সেট করে, তাহলে আবার দুইবার দুই বিন্দু দিয়ে সেট করে দিব, আমরা এর মানটা চলে আসবে। তা আমি লিখব 1 নং উপবৃত্তটি প্রথমে বলছে 9 0-তে সেট করে, 9 0 বিন্দুতে সেট করে। অতএব আমি লিখতে পারি এক্সের জায়গায় 9, অর্থাৎ 9² আর ওয়াই জায়গা হবে 0, তাহলে 0²/b² = 1। তাহলে আমি এখান থেকে সরল করে আমি এইটা পেয়ে যাব কত, a² = 9², অর্থাৎ a² = 9 নং 81, অথবা = 9। আমরা এর মান পেয়ে গেছি। ঠিক অনুরূপভাবে আমি আরেকটা বিন্দু দেওয়া আছে যেটা 0 3, তা আমি আবার লিখব 1 নং উপবৃত্তটি 0 3 বিন্দুতে সেট করে, সুতরাং 0²/a², 3²/b² = 1। তাহলে আমি এখান থেকে পাবো b² মান = 9। তাহলে এ এবং বির মান তো এসেই গেছে, তাহলে আমার আর উপবৃত্তের অন্য কোনো সূত্র লাগলো না। আমি এ এবং বির মান ওই কথায় বসাবো, একে বসাই দিব। আমি যখন এখন একে বসাই দিব, আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে। s²/a² অর্থাৎ 81, y²/b² অর্থাৎ 9 = 1। আমি চিত্র আঁকি নাই, এখানে বোঝা যায় এই বড়, পরে এখন বোঝা যাচ্ছে এই বড়, যেহেতু আমি ইকুয়েশন পেয়ে গেছি। এইখান থেকে প্রশ্নকর্তা আরও কিছু উত্তর বের করতে বলতে পারেন। যেহেতু উপবৃত্ত এইমাত্র পেয়েছি, এখন হয়তো বলতে পারে উৎকেন্দ্রিকতা বের করো, উপকেন্দ্র বের করো, অর্থাৎ আমরা গত ক্লাসে যে অঙ্কগুলো করেছি এখান থেকে আমার আরও কিছু উত্তর বের করতে বলতে পারে। তা আমি মূল কি করতেছি আজকে আমি আদর্শ উপবৃত্ত এবং অধিবৃত্তের ইকুয়েশন বের করতেছি। কি দেওয়া আছে প্রশ্ন, সেটা সঠিকভাবে ইউজ করলে আমরা এ এবং বির মান পেয়ে যাচ্ছি। যদি দেওয়া তথ্যটা সঠিকভাবে বুঝি, তাহলে এ এবং বির মান চলে আসে, এ এবং বির মান মূল সমীকরণে বসিয়ে আমি রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি 2টা অঙ্ক করে ফেললাম, আসো আমি 3য় অঙ্কে যাচ্ছি। এবার প্রশ্নটা আমরা একটু দেখি কি আছে। একটি অধিবৃত্তের অক্ষ দুটি স্থানাঙ্ক অক্ষ ধরে, অর্থাৎ অক্ষ দুটি স্থানাঙ্কের অক্ষ ধরে, অর্থাৎ আদর্শ সূত্রের মধ্যে পড়ে গেছে এমন অধিবৃত্ত বের করো যার অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 24 এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক 0 ± 13।
অধিবৃত্ত বের করতে বলছে এবং অধিবৃত্তটা যে অক্ষের উপর এটা আমরা প্রশ্ন শুরুতেই বলে দিচ্ছি। স্থানাঙ্কের অক্ষদ্বয় অধিবৃত্তের অক্ষদ্বয়। আরেকটা সুবিধা এখানে করা আছে যে উপকেন্দ্রের ভূশূন্য প্লাস মাইনাস 13, তার মানে ভূশূন্য মানে এটা অক্ষের উপরে আছে। কোন অক্ষের উপর? ওয়াই অক্ষের উপর আছে। এখানে অধিবৃত্ত তো দুইটা, আমি কোনটা নেব? এখানে আমি স্পষ্ট বলে দিই নেই এক্স অক্ষ হলো আর অক্ষ, ওয়াই অক্ষ হলো অধিবৃত্ত, এটা বলা হয়নি। এখানে একটা সুযোগ আছে, এই বিন্দু দেখে আমি বুঝতে পারবো অধিবৃত্ত কোনটা এখানে আমাকে বের করতে বলেছে। যেহেতু বিন্দুর ভূশূন্য কুঠি প্লাস মাইনাস 13, তাহলে আমি শুরুতেই বুঝে ফেলবো অধিবৃত্তের সমীকরণ যে দুইটা ছিল দ্বিতীয়টার অঙ্ক এটা। তাহলে আসো এই শুরুটাই যারা বুঝতে পারবে তাদের জন্য অঙ্ক অনেক সহজ। ধরি অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার এস স্কয়ার বাই ই স্কয়ার ইকুয়াল টু 1, এটা একটা সমীকরণ নাম্বার দিব। অধিবৃত্তের দ্বিতীয় সমীকরণ অঙ্ক এটা আমি বুঝে ফেলছি। আবার বলছি এই কথাটা কোত্থেকে বুঝলাম? এই উপকেন্দ্র দিয়ে বুঝলাম। অধিবৃত্তের ভুজ যখন শূন্য হয় উপকেন্দ্র এত হবে। আর আদর্শ রেখা কেন? প্রশ্নের শুরুতেই লেখা আছে অক্ষ দুটিই হলো অধিবৃত্তের অক্ষ দুটিই হলো স্থানাঙ্কের অক্ষদ্বয়। তাহলে আমরা নিশ্চিত হয়ে গেলাম আদর্শ সূত্রের মধ্যে যাবে। এখানে যেহেতু উপকেন্দ্র দেওয়া আছে, তা আমি দেওয়া আছে উপকেন্দ্র সূত্রটা গ্রহণ করব। উপকেন্দ্র সূত্র হলো 0 প্লাস মাইনাস বিই ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 13। যেহেতু উপকেন্দ্র দেওয়া আছে, উপকেন্দ্র সূত্রটা আমরা মুখস্থ থাকবে। উপকেন্দ্র সূত্রটা ইকুয়াল টু আমি এটা লিখব। এখানে আমরা দেখতে পাই বিই ইকুয়াল টু 13। এখানে প্লাসের জন্য প্লাসেরটা, মাইনাসের জন্য মাইনাসটা, এটা মনে রাখবে। প্লাসের জন্য প্লাসেরটা, মাইনাসের জন্য মাইনাসটা, কখনো প্লাসের জন্য মাইনাসের জন্য প্লাস হবে না। তাহলে আমি বি ইকুয়াল টু 13 পেয়ে গেলাম। এটা নাম্বারিং করে রেখে দিই। এটাকে নাম্বার দিলাম 2। এরপর আছে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। তাহলে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য তো আমাদের সূত্র আছে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য আমাদের সূত্র আছে। এখানে আমরা যে অধিবৃত্তটা এখন আমি দ্বিতীয় কলামে চলে গেছি। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হলো এখানে 2a। তাহলে 2a ইকুয়াল টু হলো এখানে কত 24। খেয়াল রাখতে হবে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য এখানে কত 2a। প্রশ্নের মধ্যে কেউ ভুল করে 2b লিখে ফেলো, খুব খেয়াল রাখতে হবে। আমরা অধিবৃত্তের এখন চতুর্থ কলাম যেটা আমি সূত্র যে তোমাদের বলছি উপবৃত্তের দুইটা, অধিবৃত্তের দুইটা, অধিবৃত্তের দ্বিতীয় কলাম আর টোটাল সূত্রের চতুর্থ কলাম হিসাবে ধরা যাবে। এই সূত্রটা অধিবৃত্তের দ্বিতীয় কলামে আছে। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম a ইকুয়াল টু 12। এখানে বি একটা সম্পর্ক আগে পেয়েছি। এবার আমি আবার লিখবো, আমার ই সূত্রটা লিখবো এবার। আবার ই ইকুয়াল টু রুট আবার 1 প্লাস যে প্রথমে বি হলো প্রথমে বিটা নিচে যাবে, এটা উপরে যাবে। তাহলে আমি বর্গ করে দিলে ই স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস এ স্কয়ার বাই বি স্কয়ার। আমার উদ্দেশ্য কিন্তু এখন বি বের করা। তাহলে এখান থেকে ই বের করে ইটা এখানে বসাই দিব। ই হলো এখানে ই বসাইলে এখানে ইকুয়াল টু 13 বাই বি, অর্থাৎ 13 বাই বি হোল স্কয়ার। আমি ওই 2 নম্বর থেকে এর মানটা বসাই দিলাম। আর এখানে যেহেতু এর মান 12 আছে, এর মানটাও বসাই দিলাম। এ স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার, এর মানটাও বসাই দিলাম। দেখো এখানে উভয় দিকে বি আছে, সরল করলে আমি এখন নিশ্চিত বি পাবো। তাহলে সরলটা আমি ভুল না করলে আমার হয়ে যাবে 169 বাই বি স্কয়ার, আর ওইটা পক্ষান্তর করে 144 বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমি দেখতেছি এখানে লসাগুতে বি স্কয়ারের লসাগু আসতেছে। তাহলে 169 বিয়োগ 144 বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে বি স্কয়ার ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমি বি স্কয়ারের মান পাবো 25, বিয়োগ করলে হয় 25। এর মান তো আগেই পেয়েছি। তাহলে এবার আমি যদি একে বসাই দিই, আবার কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার অর্থাৎ 25, এস স্কয়ার বাই এ স্কয়ার অর্থাৎ 144 ইকুয়াল টু 1। রেজাল্ট চলে আসে। আমি লসাগু করে হরমুক্ত করেও রেজাল্ট লিখতে পারি। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক হয়ে গেল। এখানে আমি বলবো যে প্রশ্ন ধরতে পারবে না সে অঙ্ক করতে পারবে না। এখন কেউ যদি ভুল করে শুরুতেই লেখে এস স্কয়ার বাই এ স্কয়ার, তাহলে সে ভুল করে ফেলার কারণে পরে সূত্র ম্যাচিং হবে না। ধরো আমি এই অঙ্কটার ক্ষেত্রে যদি একটু চেঞ্জ করে দিই, আমি কিচ্ছু না, আমি শুধু একটু চেঞ্জ করে দিই। এই জায়গাটা একটু চেঞ্জ করে দিলাম, 0 দিলাম না, একটু আগে যেটা ছিল কত ছিল প্লাস মাইনাস 13, 0, শুধু একটা চেঞ্জ একটা পরিবর্তন করলাম।
অনুবন্ধী অক্ষ না দিয়ে ধরো আর অক্ষ দিতে পারি, এখানে অনুবন্ধী অক্ষ দৈর্ঘ্য না দিয়ে আর অক্ষ দিতে, তাই আমি এটা পরিবর্তন করলাম, ওটা পরিবর্তন করলাম না, অসুবিধা হবে না। তো এখন যদি এই প্রশ্নটা এইভাবেই হয় +-13,0, তাহলে কিন্তু আমার তাৎক্ষণিক আমাকে বুঝে নিতে হবে, সমীকরণটা শুরু হবে যেহেতু কুটির মধ্যে কুটি শূন্য, তাহলে এখানে অবশ্যই x আগে হবে, a পরে হবে, y পরে হবে। এই যে এই শুরুটাই চেঞ্জ হয়ে গেল, দেখো একটা বিন্দু পরিবর্তনের কারণে শুরুতেই সমীকরণ পরিবর্তন হয়ে গেল। এখন তুমি যখন এটা বুঝবে না, এরকম শুরুটাই বুঝবে না, তাহলে তুমি অঙ্ক পারবে না। তাহলে এইভাবে যদি আমি অগ্রসর হই, তাহলে আমার উপকেন্দ্র চেঞ্জ হয়ে যাবে। কি হবে? উপকেন্দ্র হয়ে যাবে +-AE,0, এখানে হয়ে যাবে +-13,0। তাহলে আমি এখানে পাবো AE = 13। এবার আমি অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, যেহেতু আমি ইকুয়েশন চেঞ্জ করেছি, এখানে আসবে 2b, অনুবন্ধী অক্ষ আসবে 2b, তাহলে 2b, কারণ অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য এখানে হবে 2b, তাহলে এখানে বির মান আসবে 12। তাহলে এভাবে আমার এখানেও চেঞ্জ হবে, এই জায়গায় চেঞ্জ হয়ে যাবে, এখানে এ যেহেতু নিচে, নিচে চলে যাবে, বি উপরে চলে যাবে। তাহলে এইভাবে আমি অগ্রসর যদি হই, আমার পুরো অঙ্কটাই নতুনভাবে সাজানো হয়ে যাচ্ছে, পুরো অঙ্কটাই আমার নতুনভাবে সাজানো হয়ে যাচ্ছে। তাহলে এখানে বি মান যদি 12, বি তো উপরে আছে, 40 নিচে হবে এ, আর এখানে ইর মানটা আমি এখানে যেটা পেয়েছি, ইর মান থেকে আমরা পাবো 13/a। তাহলে আমার এখানে আগের মতো আমি যেটা করতেছি, এখন শুধু বির জায়গায় এ চলে আসলো, বির জায়গায় এ চলে আসলো। তাহলে এখানে এই মানটা এখানে এসে আমার এ হয়ে যাবে, আর এইটা হবে 25, আর মান যখন বসাবো এক্সটা আগে চলে এসেছে আর ওয়াইটা পরে চলে গেছে। দেখো আমি পুরো অঙ্কটা করলাম। তা আমি যে আজকে মাত্র যে অঙ্কগুলো করবো, অঙ্ক সংখ্যা অনেক কম হবে, কিন্তু রুল হলো মেন। তুমি রুলটা বোঝার চেষ্টা করো। আমি কোন অঙ্কগুলো দিচ্ছি, একটা প্রশ্ন কিছু তথ্য দিয়ে দিচ্ছে, যা ও তথ্য দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি এটা উপবৃত্ত বা অধিবৃত্তের আদর্শ সূত্রের অঙ্ক। আদর্শ সূত্র আমরা শুরুতে ধরবো, এবার যে তথ্য দেওয়া আছে ওই তথ্য অনুযায়ী সূত্র লিখব এবং এ এবং বির মান বের করব, সেই অনুযায়ী তুমি কাজ করতে পারো। তা আমি যে বললাম একটু আগে, এখানে শত শত অঙ্ক হইতে পারে, এটা তোমার মাথায় রাখতে হবে। তাই আমি তোমাদেরকে বলবো, আমার প্রত্যেকটা করা অঙ্ক, অর্থাৎ আমি ভিডিওতে যে অঙ্কগুলো করতেছি, এই অঙ্কগুলো তুমি ভালো করে বুঝো, তারপরে আমি যে বাড়ির কাজগুলো দিব, বাড়ির কাজগুলো করবে। কোনো বই খোলা লাগবে না। তুমি যদি বুঝার পরে তুমি ধারণ করতে পারো আমি যা বলছি তা বুঝেছো, তাহলে তুমি ইনশাল্লাহ পারবে। আমি পরের অঙ্কে যাচ্ছি। আমি এই প্রশ্নটা একটু বলতেছি, কি লিখছি। এক্স অক্ষকে আর অক্ষ এবং ওয়াই অক্ষকে অনুবন্ধী অক্ষ ধরে এমন একটি অধিবৃত্তের সমীকরণ বের করো যার উৎকেন্দ্রিকতা √2 এবং উপকেন্দ্র দুটির দূরত্ব 16। এখানে আমি যদি খেয়াল করি, আমি শুরুতেই বলিয়ে দিচ্ছি এক্স অক্ষ আর অক্ষ, ওয়াই অক্ষ অনুবন্ধী অক্ষ। তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি অধিবৃত্ত কোনটা, এটা স্পষ্ট করা আছে। যেহেতু স্পষ্ট করা আছে, তাই আমি রেখে নিব। ধরি অধিবৃত্তের সমীকরণ, x²/e² y²/b² = 1। এখন কিভাবে স্পষ্ট করা আছে, কথাটা আবার বলছি। এখানে স্পষ্ট করা আছে কিভাবে, বলাই আছে এক্স অক্ষ হলো আর অক্ষ আর ওয়াই অক্ষ হলো অনুবন্ধী অক্ষ। এটা হলো আমরা যখন সূত্র মুখস্থ করেছি চিত্রসহ, এই সূত্রের বৈশিষ্ট্যের মধ্যে এটা আছে। এক্স অক্ষ হলো আর অক্ষ, ওয়াই অক্ষ হলো অনুবন্ধী অক্ষ। তাই আমি বুঝেই বলছি অধিবৃত্তের এই সমীকরণটা চেয়েছে। এবার প্রশ্নে কী দেওয়া আছে, উৎকেন্দ্রিকে দেওয়া আছে, উপকেন্দ্রিক দুটি দূরত্ব দেওয়া আছে, উপকেন্দ্র দুটি দূরত্ব দেওয়া আছে। এখন উপকেন্দ্র দুইটা হলো কি কি, আমরা এটাকে নাম্বার 1 দিলাম। উপকেন্দ্র আমরা জানি, উপকেন্দ্র একটা হলো AE,0 আর এটা হলো -AE,0। এই দুই উপকেন্দ্রের দূরত্ব দেওয়া আছে। তো উপকেন্দ্র দুটি দূরত্ব যদি আমি এটাকে S বলি, এটাকে S1 বলি, তাহলে S1 = হলো √AE বিয়োগে প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে, 0 - 0 হোল স্কয়ার। তাহলে এখান থেকে দেখা যায় যে আমরা পাচ্ছি SS1 = রুটের ভিতরে এটা 2a, একবারে লিখে দিব 2a², এটা বাদ হয়ে গেল। এখানে পাঠ্য বইতে অনেক জায়গায়
উপকেন্দ্র দুটি দূরত্ব 2AE লেখা আছে। তুমি যদি এটা মুখস্থ রাখতে পারো 2AE, তাহলে তুমি একবারে লিখে দেবে। আমি এভাবে করলাম, কারণটা কি? কারণ আমি এখন উপকেন্দ্র দিয়ে দেখাচ্ছি। এমন অঙ্ক আছে, উপকেন্দ্র বলছে উপকেন্দ্রের একটা, দ্বিঘাকের একটা, অর্থাৎ উপকেন্দ্রের ধনাত্মক দিক, দ্বিঘাকের ধনাত্মক দিক, এই দুই বিন্দু দূরত্ব দেওয়া আছে। তাহলে এই সূত্রগুলো আলাদা আলাদা আমি আমার পিডিএফে শিটে লিখি নেই। আমার মাথায় রাখতে হবে যে দুইটা বিন্দু বলবে সেই দুইটা বিন্দু লিখবো, ওই দুইটা বিন্দু দূরত্ব প্রশ্ন অনুযায়ী লিখবো। আমি সেটাই লিখলাম। এখানে S1 মানে প্রশ্নে দেওয়া আছে 16, তাহলে আমি বলতে পারি সুতরাং 2AE হলো 16। যেহেতু প্রশ্নে ইর মান √2 দেওয়া আছে, হ্যাঁ, এখানে E দেওয়া আছে √2, তাহলে ইর মানটা আমরা বসিয়ে দিতে পারি। তাহলে 2A × √2 16। তাহলে আমরা দেখতে পাই A = 16/2 √2। তাহলে বর্গ করে দিলে, কাটাকাটি করলে আমি এই সঠিকের মানটা পেয়ে যাব। A² আমি একটু কাটাকাটি করে নিই, 2 দিয়ে কাটলে হবে কত 8, তারপরে বর্গ করলে হবে 8 × 66 দিয়ে হলো 32, তাহলে এখানে 32 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে A² 32 হবে। A² 32, তাহলে আমি এর মানটা পেয়েছি, ইর মানও জানি। তাহলে আমি এবার বি এর মানটা কোত্থেকে পাবো? আমার না উৎকেন্দ্রিকতা সূত্র রয়ে গেছে, তাহলে আমি লিখব আবার ই সূত্রটা লিখব। হ্যাঁ, আবার ই সূত্র হলো কত? E √ আবার 1+, যে প্রথমে সে নিচ্ছে, খুব খেয়াল করে লিখতে হয়। এর মান যেহেতু আমার দেওয়া আছে √2, বর্গ করলে এটা 2 হয়ে যাবে, 1+ B² A² হলো 32টা বসিয়ে দিলাম। তাহলে এবার পক্ষান্তর করলে B²/32 = 1, অতএব B² = 32। তাহলে একটু আগে আমরা A² মানও 32 পেয়েছি, B² মানও 32 পেয়েছি। আমি কিন্তু অধিবৃত্তের একাধিক জায়গায় বলছিলাম পড়ানোর সময়, অধিবৃত্তের A এবং B সমান অসমান হইতে পারে, সমান হইতে পারে, অসমান হইতে পারে, কে বড় কে ছোট, এমন কোনো তথ্য এখানে নাই। একটা বাস্তব প্রমাণ আমরা এই অঙ্কের মধ্যে পেয়ে গেলাম। এখন A এবং B এর মান আমরা কোথায় বসাবো? একে বসাই দিব। একে বসাই দিলে আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে। আমার একে বসাই দিলে S²/32 Y²/32 = 1, হরমুক্ত করলে 32টা ডান পাশে চলে যাবে। তাহলে আমি পরপর আজকে যতগুলো অঙ্ক করলাম, আমার প্রত্যেকটা অঙ্কেই একদম কাঠামোগত অঙ্কগুলো সূত্রের মূল কাঠামোতে পড়ে। তা এই ঠিক সূত্রের মূল কাঠামোর ভিত্তি ধরেই আজকের ক্লাসটা সাজানো হয়েছে। আমি তোমাদেরকে বলবো, তোমরা ভালো করে পড়ে, প্রশ্ন পড়ে আগে খেয়াল করবা, অধিবৃত্তের প্রশ্ন হলে 2টা ইকুয়েশন, উপবৃত্তের ইকুয়েশন হলে 2টা ইকুয়েশন, কোন ইকুয়েশন আগে যাবে এটা খেয়াল করবা। যদি বলে উপবৃত্ত বের করো, তাহলে আগে খেয়াল করবে প্রথমটা নাকি দ্বিতীয়টা। যদি অধিবৃত্ত বের করতে বলে, তাহলে দেখবা অধিবৃত্তের প্রথমটা নাকি দ্বিতীয়টা। ওই অনুযায়ী তুমি ধরবা, ধরার পর কী দেওয়া আছে এটা প্রশ্ন মধ্যে দেওয়া আছে এটা খুঁজে নাও, ওই অনুযায়ী সূত্রটা তুমি ব্যবহার করো। তাহলে তুমি যদি সঠিক সূত্র সঠিকভাবে ব্যবহার করো, তাহলে তুমি A এবং B এর মান পেয়ে যাবা। প্রতিটা অঙ্কে A এবং B এর মান বের করার পর আমরা A এবং B এর মানটা আমরা মূল ইকুয়েশনে বসিয়ে দিই। তাহলে আজকে আমি পিডিএফে মাত্র 4টা অঙ্ক দিব। তোমরা জানো উপবৃত্ত অধিবৃত্ত একসাথে চলতেছে। উপবৃত্ত অধিবৃত্ত একসাথে চলার কারণে আমি সিমিলার অঙ্ক উপবৃত্তের মধ্যে অনেক আছে, অধিবৃত্তের মধ্যে অনেক আছে। আমি উপবৃত্ত থেকে আজকে মাত্র 2টা অঙ্ক, অধিবৃত্ত থেকে মাত্র 2টা অঙ্ক করলাম। তাহলে সেই তুলনায় ধরো পার্সেন্টেজ করলে আমি মাত্র 1% অঙ্ক করলাম। তাই বেশিরভাগ অঙ্কই তোমাদের বইতে রয়ে গেছে। উপবৃত্ত অধিবৃত্তের এই ধরনের অঙ্ক প্রচুর অঙ্ক বইতে আছে, তোমরা বই থেকে পারো, অথবা আমি তোমাদেরকে কিছু অঙ্ক নির্দিষ্ট করে দিব, ওই অঙ্কগুলো করতে পারলেই চলবে। আমি পিডিএফে কিছু অঙ্ক তোমাদেরকে দিয়ে দিব। তাহলে আজকে আশা করি তোমরা কাজগুলো বুঝতে পারবে। তোমরা লেকচার আজকে তো 9 হলো, লেকচার 8 না করে লেকচার 9 আসবে না। লেকচার 8-এর অঙ্ক যারা পারবে, 9 অঙ্ক তারা পারবে। 8-এর অঙ্কের বিপরীত অঙ্কই আজকে আমি 9-এর অঙ্ক এতে করেছি। লেকচার 9 এবং 8-এর উপরে অনেক অবজেক্টিভ প্রশ্ন হয়েছে অতীতে, এখান থেকে অবজেক্টিভ প্রশ্নই বেশি হয়। সৃজনশীল প্রশ্ন হইলে আরেকটু বড় অঙ্ক দিতে হয়। তাই এই অঙ্কগুলো অবজেক্টিভের জন্য বেশি দরকার। তা আমি আগামী লেকচারে, আজকে 2 ক্লাস তো আদর্শ সূত্র অঙ্ক করলাম, আগামী লেকচারে আমি আদর্শ সূত্রের বাইরেও কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো নিয়ে আগামী লেকচারটা সাজাবো। আগামী লেকচারে আমার ইচ্ছা আছে, আগামী লেকচারেই আমরা 10ম লেকচারেই আমরা কণিক শেষ করব, অর্থাৎ উপবৃত্ত অধিবৃত্ত শেষ করব। এর পরবর্তীতে তোমরা যারা জুমে ক্লাস করো, তোমাদের প্রবলেমগুলো জুমে দেখাবে, সেখান থেকে আমরা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আজকে আমি এই পর্যন্তই কাজ করলাম, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা রেখে খোদা হাফেজ।